প্রত্যেক দিন অগুন্তি প্রাণীরা এই পৃথিবীটাকে নতুন করে চিনতে শিখছে। তার মধ্যে কেউ আবার পথ হারাচ্ছে, কোণঠাসা হচ্ছে বা ফাঁদে পড়ছে। আজকের এপিসোডে দেখব কিছু অসাধারণ ঘটনা, যেখানে কেউ না কেউ রেস্কিউ করতে ঝাঁপিয়ে পড়ছে। নিজের চোখে দেখব কয়েকজন হিরোর কীর্তি। অ্যানিমালস গন ওয়াইল্ডে, রিস্কিং ইট অল। রাইস লেক, উইসকনসিন রাজ্যের নর্থ ওয়েস্টের একটা ছবির মতো সুন্দর জায়গা এটা। আর এখানে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় অনেক ফার্ম আছে। এই জায়গাতেই প্রচুর ব্ল্যাক বেয়ারের বসবাস আছে। নর্থ আমেরিকার বেয়ার স্পিসিসের মধ্যে ব্ল্যাক বেয়ারগুলোই সাইজে সবচেয়ে ছোট। ওরা ঘন জঙ্গলের ভিতরে একটু ঝোপঝাড় ভর্তি জায়গাতেই থাকতে ভালোবাসে। আর গত 25 বছরে ওদের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে 9,000 থেকে 25,000 হয়ে গেছে। তাই যখন ফার্মার ডেনিস ওয়েস্ট শুনলেন যে একটা ব্ল্যাক বেয়ার ওনার চাষের জমিতে ঘুরে বেড়াচ্ছে, উনি অবাক হননি। কিন্তু এই বেয়ারটা প্রচন্ড সমস্যার মধ্যে ছিল। ওর মাথায় কিছু একটা আটকে ছিল, আর সাহায্য ছাড়া ও বাঁচতে পারত না। কিন্তু একটা ভীত ব্ল্যাক বেয়ারের সামনে গিয়ে কিছু করাটা কোনো মুখের কথা নয়। আটকে পড়া বা আহত প্রাণীরা খুব বিপজ্জনক হয়। ওদের ফাইট অর ফ্লাইট ইনস্টিংক্ট ওদেরকে বলে যে নিজেকে বাঁচাতে হলে সামনে আসা যে কোনো শত্রুকে শেষ করে দিতে হবে। যদিও ব্ল্যাক বেয়ার গ্রিজলি বেয়ারদের মতো অতটা অ্যাগ্রেসিভ হয় না, তবুও ওদের গায়ে প্রচুর জোর আছে, যা দিয়ে ওরা সহজেই মানুষকে মেরে ফেলতে পারে। ডেনিসের সাহায্য দরকার, আর ওর বন্ধু ক্যারেন স্মিথ তাই একটা বিরাট লগিং ট্র্যাক্টর নিয়ে চলে আসে। ওদের প্ল্যান হলো লগিং ক্লটা ব্যবহার করে বেয়ারটাকে ফ্রি করার। আইডিয়াটা খুবই ভালো, কিন্তু বলা যতটা সহজ করা ততটা নয়। বেয়ারটার কাছে গিয়ে বোঝা গেল যে এই সিচুয়েশনটা ঠিক কতটা জটিল। বেয়ারটার পুরো মাথাটা একটা প্রায় 14 কেজির দুধের ক্যানের মধ্যে ঢুকে আছে। প্রথমে মনে হচ্ছিল যে ক্লটা নিয়ে ওর কাছে যাওয়াই সম্ভব নয়, আর বারবার চেষ্টা করা সত্ত্বেও এই বিরাট ক্লটা দিয়ে কোনো মতেই ক্যানটাকে ধরা গেল না। তারপর হঠাৎ ক্যারেট কোনো মতে দুধের ক্যানটাকে ধরে ফেলল। ও আস্তে করে ট্র্যাক্টরের আর্মটা তুলে ধরল, আর তাতেই বেয়ারটা মাথাটা বের করতে পারল। ওটাকে দেখো একবার। তাই তো দেখছি। অসাধারণ একটা রেস্কিউ। আর এবার থেকে বেয়ারটা নিশ্চয়ই কোনো কিছুতে নাক গলানোর আগে ভেবে দেখবে। আরে দারুণ হয়েছে, ফাটাফাটি। দারুণ শক্তিশালী আর বিরাট সাইজের ওয়েলদের দেখে মনে হয় ওরা একদম ইনডেস্ট্রাক্টেবল। কিন্তু শক্তিশালী এই প্রাণীদেরও কিন্তু কখনো কখনো একটু হেল্প দরকার পড়ে, তাও আবার মানুষের কাছ থেকে। হ্যাঁ, এই কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো। হ্যাঁ, চলো। দ্য সি অফ কর্টেস, মেক্সিকো। এখানকার অ্যাকোয়াটিক ল্যান্ডস্কেপ পৃথিবীর সবচেয়ে ডাইভার্স ইকোসিস্টেমগুলোর মধ্যে একটা। প্রায় 6,000-এরও বেশি স্পিসিস এই জায়গায় বসবাস করে। আর প্রত্যেক বছর এই ডাইভার্সিটি কিন্তু আরও বাড়তে থাকে, কারণ এখানে এসে যুক্ত হয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যামল, হাম্পব্যাক ওয়েল। হাম্পব্যাক ওয়েলরা প্রত্যেক বছর শীতে সি অফ কোর্টেসের গরম জলে চলে আসে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে। ওদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মেটিং করা আর বাচ্চাদের জন্ম দেওয়া। ওয়েল কনজারভেশনিস্ট মাইকেল ফিশবাক প্রায় 20 বছর ধরে সি অফ কর্টেসে এই ম্যামলগুলোকে ট্র্যাক করে ছবি তুলে যাচ্ছেন। আমি গ্রেট ওয়েল কনজারভেন্সিটা চালাই, আর আমি একজন ওয়েল এক্সপার্ট। এখানে আমি একটা রিসার্চ পারমিট নিয়ে কাজ করি, আর ওদেরকে ফটোগ্রাফিক্যালি আইডেন্টিফাই করা আমার দায়িত্ব। আজকে ও ওর ফ্যামিলি আর একটা ছোট্ট দলকে নিয়ে বেরিয়ে পড়েছে, আর ওদের আশা যে ওরা একটা না একটা ওয়েল দেখতে পাবে। হঠাৎই কিছু একটা ওর চোখে পড়ল, বিরাট বড় কিছু। আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। বাইনোকুলার দিয়ে দেখে এটুকু বুঝতে পেরেছিলাম যে ওটা একটা তিমি। ওইখানেই আছে, ওই তো দেখা যাচ্ছে। আমার মনে আছে যে আমি সবাইকে বলেছিলাম আমি 90% শিওর যে তিমিটা মরে গেছে। কিন্তু
হঠাৎ করেই ওয়েলটা আওয়াজ করে উঠল। ও বেঁচে আছে, কিন্তু বড় একটা বিপদের মধ্যে আছে। একটা মাছ ধরার জালে আটকেছেও, তাই জলের উপরে মাথা তোলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। একটা হাম্পব্যাক ওয়েল 15 থেকে 20 মিনিট নিঃশ্বাস ধরে রাখতে পারে, আর ওর নিঃশ্বাস নেওয়ার জন্য ওর ব্লো হোলটাকে জলের উপরে তুলতে হয় মাঝে মধ্যে। তাই কোনো রকম জাল বা অন্য কোনো কিছুতে আটকে গেলে ওর পক্ষে নিজেকে জলের উপরে নিয়ে আসাটা বেশ কঠিন হয়ে পড়ে। আর সেরকম হলে ও নিঃশ্বাসও নিতে পারে না। আর যদিও তারপর জলের উপর না আসতে পারে, তাহলে ও ডুবে গিয়ে মারা যাবে। কোনো হেল্প আসতে অন্তত 1 ঘন্টা সময় লাগতো, তাই এই গ্রুপটাকেই কিছু করতে হবে, কারণ ওয়েলটা এই অবস্থায় আর বেশিক্ষণ বাঁচবে না। কিন্তু এই কাজটা করতে বেশ ভালোই রিস্ক আছে। তিমিটা ইচ্ছে করলেই বোটটা ভেঙে আমাদেরকে মেরে ফেলতে পারতো। আর আমাদের বোটে 6 জন মানুষ ছিল, এর মধ্যে 2 জন আমার ওয়াইফ আর আমার 5 বছরের ছেলেও ছিল। আর ওদেরকে আমি খুবই ভালোবাসি, আর তিমিও আমার ভালোবাসার জিনিস। মাইকেল কিন্তু কোনো মতেই ওয়েলটাকে ছাড়তে রাজি নয়। ও আস্তে আস্তে এগোতে থাকলো আর খুব সাবধানে জালটা একটুখানি কাটলো। হঠাৎ করে ওয়েলটা জলের মধ্যে খুব জোরে জোরে ঝাপটাতে শুরু করলো। ও বোধহয় ভয় পেয়ে গেছে, হ্যাঁ। মনে হচ্ছে ভয় পেয়েছে। মাইকেলকে বোটে ফিরে আসতে হলো। আমি শুধু ওর ওপরের পাখনাটাই ছাড়াতে পেরেছি। এরপরে ওরা বোটটাকে নিয়েই ধীরে ধীরে ওয়েলটার কাছে চলে আসে, আর সবাই মিলেই ওয়েলটার গায়ে আটকে থাকা জালটাকে কাটতে চেষ্টা করে। হ্যাঁ ঠিক আছে, পাইপটা ধরো, ওই পাইপটা ধরো। হ্যাঁ ধরছি। একটু একটু করে ওয়েলটা বুঝতে পারে যে ও ফ্রি হচ্ছে। ও জালটায় টান দিতে থাকে ওটার থেকে বেরোনোর জন্য। কাটো কাটো কাটো। আর যখন মনে হচ্ছিল যে সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক তখনই মাইকেল আর ওর টিম ওয়েলটাকে বাঁচাতে পেরেছে। ভাই, একটা তিমিকে বাঁচালে এই আজ। তো। ওকে সাঁতার কেটে যেতে দেখে দারুণ লাগছিল। সত্যি এর চাইতে বেশি আর কিছু আমরা আশাই করিনি। কিন্তু ওয়েলটা এখনো ফিরে যেতে রাজি নয়। বোটটা যখন পাড়ের দিকে যাচ্ছিল, ওই তো দেখা যাচ্ছে, হ্যাঁ ওইখানে। ওই তো তখনই অদ্ভুত কিছু ঘটল। ওই যে আরে! আবার কি করছে ও? ও 40 বার ব্রিজ করেছিল, কি সুন্দর। সব রকমের ব্রিজ, আর সবই বোটের আশেপাশে। আরো একবার। এটা হলো এই অসাধারণ প্রাণীটার থ্যাংক ইউ বলার স্টাইল। আমি জানি ওরা কি করছে। কি করছে বলতো? বলছি যে ও আমাদের বন্ধু। হ্যাঁ। দেখলে? জর্জিয়ার কোস্টলাইন, সুন্দর বিচ থেকে শুরু করে দারুণ এস্টুয়ারি, এখানে সবকিছুই আছে। আর তাই এখানকার বিচে অনেক দূর থেকে সবাই ঘুরতে আসেন। কিন্তু এই জায়গাটা শুধু মানুষেরই পছন্দ তাই নয়, এখানে ব্ল্যাক টিপ শার্করাও আসে। কিছু শার্ক ডিম পারে ঠিকই, কিন্তু ব্ল্যাক টিপার হচ্ছে ভাইভিপারাস, তার মানে ওরা বাচ্চার জন্ম দেয়। আর এই গ্রুপের শার্কের বাচ্চারা খুবই প্রিকশিয়াস হয়, তার মানে জন্মের পর থেকেই ওরা শিকার করে নিজেদের বাঁচিয়ে রাখতে তৈরি। কিন্তু আজকে হয়তো একটা শার্কের কয়েকটা আনলাকি বাচ্চা দিনের আলো দেখতে পাবে না। একটা মৃত ফিমেল ব্ল্যাক টিপের দেহ সমুদ্রের পাড়ে চলে এসেছে। ওর গিলের তলায় হওয়া একটা বিশাল ক্ষতর জন্যই সম্ভবত ওর মৃত্যু হয়েছে। আর ওর সাইজ থেকে মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট। সেখানে থাকা একজনের মনে হয় যে তার কিছু করা উচিত। ওর প্ল্যান, ঠিক আছে, দেখি কি হয়। একটা এমার্জেন্সি সি সেকশন করে শার্কের বাচ্চাগুলোকে বাঁচানো। চেষ্টা তো করতেই হবে। জানা নেই যে শার্কটা কতক্ষণ আগে মারা গেছে, আর ওর পেটে থাকা বাচ্চারা এখন বাঁচার জন্য অক্সিজেনও পাচ্ছে না। এই অ্যামেচার বিচ ডক্টর আস্তে আস্তে শার্কটার পেটটা চিরে ফেলতে শুরু করেন। মনে হয় না ভেতরে কোনো বাচ্চা আছে কিনা। কিন্তু কোনো প্রাণের চিহ্ন দেখা যায় না। সবাই চুপচাপ দাঁড়িয়ে এই সব ঘটনা দেখতে থাকে। মনে হচ্ছে বেঁচে আছে। আর হঠাৎই শার্কের ভেতরে থাকা কিছু একটা নড়ে ওঠে। দেখো সাবধানে, ওদের যেন না লাগে। ও শার্কটার পেটের ভিতর দিকটা এবার কাটতে শুরু করে বাচ্চাগুলোকে খোঁজার জন্য। কিন্তু সাবধান থাকতে হবে ওকে। শার্কগুলো জন্মায় খুব ধারালো কিছু দাঁত নিয়ে, আর ওরা খুব হিংস্র হয়।
ব্ল্যাক টিপের বাচ্চা জন্মানোর সময় 2 ফুট লম্বা হয়, কারণ ওদের 1 বছর ধরে জেস্টেশন হয়। মানুষের বাচ্চা থেকে অনেকটাই বড় হয়, তাই এদের মুখের সামনে পড়তে কিন্তু কারোরই খুব একটা ভালো লাগবে না। দারুণভাবে আমাদের এই শার্ক সার্জন কিন্তু একটা বাচ্চাকে বের করে ওর আম্বিলিক্যাল কর্ডটা কেটে দেন। ভেতরে অনেকগুলো বাচ্চা আছে। আর এই অসম রেস্কিউটা কিন্তু শেষ হয়নি। ও আরেকটা শার্কের বাচ্চাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আবার নিজের কাজে লেগে পড়ে। ফাইনালি 3 নম্বর বাচ্চাটাও বেরিয়ে আসে। দাঁড়িয়ে থাকা সবাই মিলে সদ্যজাত শার্কগুলোকে জলে ছেড়ে দেয়। এই বাচ্চাগুলোর মায়ের মৃত্যু হওয়া সত্ত্বেও ওরা এই যাত্রায় বেঁচে গেল। আর সবই কিন্তু সম্ভব হলো একজন সাহসী মানুষের জন্য। এরকমটা আমি আগে কখনো দেখিনি। প্রত্যেক দিনই সব প্রাণীরা ক্ষমতার জন্য লড়াই করে। ব্রিড করার জন্য ওরা সবকিছু বাজি রাখতেও পিছপা হয় না। এরকম একটা লড়াই থেকেই হয়ে যায় একটা দুর্ঘটনা, আর বাঁচাতে এগিয়ে আসে একটা আনএক্সপেক্টেড হিরো। মন্টেচেলো, ইন্ডিয়ানা। এখানে হেমন্তকাল বা ফল সিজন হলে এখানকার হোয়াইট টেল ডিয়ারদের মেট করার সময় শুরু হয়। এটাকে বলা হয় রট। আর এই ডেটিং গেমটা কিন্তু সব সময় ফ্রেন্ডলি হয় না। যখন দুটো ছেলের নজর একটাই মেয়ের ওপর পড়ে তখনই শুরু হয় লড়াই। নর্মালি ডিয়াররা একে অপরকে ঠেলতে থাকে, এটাই ওদের লড়াই, অনেকটা টাগ অফ ওয়ারের মতো। কিন্তু কখনো কখনো ওরা শিং দিয়ে যুদ্ধ করে, আর তাতে ওদের শিংগুলো জড়িয়ে যেতে পারে, আর সেটা ওরা ছাড়াতে পারে না। এই ক্ষেত্রে দুজনেই লড়াই করতে করতে একে অপরের সঙ্গে একেবারে আটকে যায়। ছাড়ানোর কোনো উপায় নেই। তবে এখানে একজন কম্পিটিটর মারা গেছে। এক্সপার্ট শিকারী অ্যাডাম অ্যান্ডারসন ওইখানে চলে যান দেখতে যে বেঁচে থাকা ডিয়ারটাকে কোনোভাবে বাঁচানো সম্ভব কিনা। আমার বাবা একজন ভেটেরিনারিয়ান, আর উনি আমাকে হঠাৎ ফোন করে বলে যে দুটো হরিণের শিং জড়িয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওখানে যেতে হবে। আর এখানে সিচুয়েশন বেশ জটিল, কারণ জীবিত ডিয়ারটা জলের মধ্যে আছে। ও এখন খুব ক্লান্ত হয়ে পড়েছে, কোনো মতে ভেসে আছে। রাতের সময় ওরা শুধুমাত্র ব্রিডিং করার উপরেই ফোকাসড থাকে, তাই বেশি খাওয়া দাওয়াও করে না। আর তার উপরে নিজের সঙ্গে কয়েকশো কেজির ওজন জুড়ে গেলে কি হয় সেটা বোঝাই যাচ্ছে, যে কেউ ক্লান্ত হয়ে গিয়েই মারা পড়বে। সাধারণত এমনই সব হয়ে থাকে। যদি ওটাকে জলে রাখতে পারি তাহলে ওকে বাঁচানো যাবে। কিন্তু অ্যাডাম আর ওর বাবা আশা ছাড়তে রাজি নন। আর ওদের একটা প্ল্যানও আছে। ওরা ভাবছে যে কোনো মতে মৃত ডিয়ারটার অ্যান্টলার বা শিংগুলো ভেঙে দিতে পারলেই একজনকে বাঁচানো যাবে। এদিকে চলে আয়। কিন্তু এটা রিস্কি। যখন কোনো ডিয়ার এই ধরনের সিচুয়েশনে থাকে ওরা একেবারে প্যানিক মোডে চলে যায়, আর সেই সময় যদি ওরা কোনো রকম ভাবে স্টিমুলেটেড হয় তাহলে সামনে থাকা যে কারোর জন্যই কিন্তু সেটা বিপজ্জনক হতে পারে। এই যে এই তো। ওরা আস্তে আস্তে বোটটা নিয়ে এগোতে থাকে। প্রথমে অ্যাডাম একটা করাত দিয়ে শিংগুলো কাটার চেষ্টা করে, কিন্তু ডিয়ারটা ভয় পেয়ে সরে যাওয়ার চেষ্টা করে, আর তাতে সমস্যাটা আরো জটিল হয়ে পড়ে। তখন আমার বেশ ফ্রাস্ট্রেটেড লাগছিল, কারণ ও আমাদের দেখে দূরে পালিয়ে যাচ্ছিল, আর আমি তাও চেষ্টা করছিলাম কাছে আনার, কিন্তু ও বুঝতে পারছিল না। আর তারপর অ্যাডাম অবিশ্বাস্য একটা কাজ করে। ও দেখছিল যে বারবার ওর চেষ্টা বিফলে যাচ্ছে, তাই অ্যাডাম শেষ চেষ্টা করে। একটা কুড়ুলের ভোঁতা দিকটা ইউজ করে ও, কিন্তু খুব সাবধানে করতে হবে এটা। একটু ভুল হয়ে গেলেই যাকে বাঁচানোর চেষ্টা করছে সেই কিন্তু মারা যেতে পারে। কিছুই করা যাচ্ছে না। যদি অ্যাডাম তাড়াতাড়ি কিছু না করে তাহলে এই অসাধারণ প্রাণীটা আর বাঁচবে না। হ্যাঁ, কিন্তু ও ডুবে যাচ্ছে যে। আয়। হেই, দেখে বোঝা যাচ্ছিল যে ওর গায়ে আর একটুও শক্তি ছিল না। ওর মুখে তখন জল ঢুকে যাচ্ছিল, সেই জন্য ও জলে ভেসে থাকতে পারছিল না। তখনই আমরা বুঝলাম যাই করি না কেন আমাদের তাড়াতাড়ি করতে হবে। আরেকবার চেষ্টা করে অ্যাডাম মৃত ডিয়ারটার অ্যান্টলারটা চেপে ধরে, আর ওর কর্ডলেস সটা বের করে একটা শেষ চেষ্টা করে। হচ্ছে না, শিংগুলো এখনো আটকে। আর যখন কোনো আশা দেখা যাচ্ছিল না, ওই যে দেখো, শিং ছেড়ে গেছে। এই যে পালাচ্ছে, ওই তো। তখনই সাকসেস। মেল ডিয়ারটা জল থেকে বেরিয়ে আসে ও বেঁচে গেছে আর পাড়ের দিকে চলে যায় সেফলি। এই রেস্কিউ করার সময় মনে হচ্ছিল আমরা বোধহয় বাঁচাতে পারবো না, কিন্তু শেষ অবধি আমরা পেরেছিলাম। তাই যখন শিংটা ছাড়িয়ে ও ছুটে পালাচ্ছিল
তখন শুধু ওয়াও বলা ছাড়া কিছুই বলার ছিল না। কোনিন, পোল্যান্ড। এই শান্ত ইউরোপিয়ান সিটিটা ওয়াটার রিভারের ধারে অবস্থিত, আর এই শহরটার কয়েকশো বছর পুরনো ইতিহাস আছে। এই শহরের আশেপাশে জঙ্গলগুলোতে প্রচুর প্রাণীদের বসবাস, বিশেষ করে এই শক্তিশালী প্রাণীটা যাদের দেখে মনে হয় না তাদের হেল্প লাগতে পারে, দ্য বিগ হর্নড মুফলন। ইউরোপিয়ান মুফলনের শিংগুলো অসাধারণ হয়, আর এগুলো ডমিনেন্স দেখাতে আর মেটিং রাইট পেতে কাজে লাগে ওদের। একটা সুন্দর বসন্তের সকালে দুজন জগার জঙ্গলের মধ্যে দৌড়তে দৌড়তেই দেখে যে একটা মুফলন বেশ ভালো রকমের বিপদের মধ্যে পড়ে গেছে। এই মুফলনটার একটা শিং একটা গাছের সঙ্গে আটকে গেছে, আর অনেক চেষ্টা করেও ও নিজেকে ছাড়াতে পারছে না। অবস্থা খুবই খারাপ। এটা পরিষ্কার, হেল্প ছাড়া ও বাঁচতে পারবে না। এদের শিংগুলো খুব বেশি লম্বা হয়ে গেলে পাশে দেখতে অসুবিধা হয়, আর সেগুলোকে কন্ট্রোল করার জন্য ওরা ব্রুমিং নামে একটা জিনিস করে। ওরা গাছের গুঁড়িতে বা পাথরের গায়ে গিয়ে শিংগুলোকে ঘষে ছোট করে, আর দুর্ভাগ্যবশত শিংগুলো গাছের গুঁড়িতে আটকে গেলে কিছু না খেতে পেয়ে খিদের কারণে ওরা শেষমেশ মারাও পড়তে পারে। লাকিলি ওই জগাররা ঠিক করেন ওই মুফলনটাকে বাঁচাতে হবে। ওদের মধ্যে একজন ওকে কোনোভাবে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু মুফলনটা জানে না যে এই মানুষটি আদৌ বন্ধু নাকি শত্রু। মুফলনটা শিংয়ের থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রেখে সেই জগারটা এগিয়ে গিয়ে গাছটাকে ধরে ফেলার চেষ্টা করে। যদি এটাকে গোড়া থেকে ভাঙা যায় তাহলে ও নিজেকে ছাড়িয়ে নিতে পারবে, কিন্তু কাজ হলো না। আর এই ফেইল্ড অ্যাটেম্পটের জন্য এই প্রাণীটার মুভমেন্ট আরো আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে। আর একটাই উপায় আছে, আর এই কাজটা খুবই কঠিন। ওকে সামনে গিয়ে মুফলনটার শিংটা ধরে ওকে নিজের হাত দিয়ে ছাড়াতে হবে। এই ভদ্রলোক কিন্তু খুব বড় একটা রিস্ক নিয়েছেন, কারণ বলা যায় না ভীত একটা প্রাণী ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে, আর তার ফলেই বড়সড় বিপদ হতে পারে। কিন্তু উনি আরেকবার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। উনি মুফলনটার শিংটা ধরে সেটাকে নিচের দিকে ঘোরান, আর হঠাৎ করে মুফলনটা ফ্রি হয়ে যায়। মুফলনটা পালানোর সুযোগ তো পায়, আর তার সঙ্গে একটা শিক্ষাও পেয়ে যায় যে মাঝে মাঝে একটু শান্ত হয়ে থাকাটাই সবার জন্য ভালো। কাউকে বাঁচানোর জন্য যে সবসময় ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছতে হবে সেটা কিন্তু নয়, কখনো একটা ব্রিলিয়েন্ট আইডিয়াতেই কাজ হয়ে যায়, আর এর ফলে দুটো বন্ধু জীবন একেবারেই বদলে যায়। আর্লিংটন, টেনেসি। এই দ্রুত বেড়ে ওঠা শহরটার একটা রেপুটেশন তৈরি হয়েছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর জন্য, আর সেটা ভালো করে বোঝা যায় এই ফেদার্ড এঞ্জেল স্যাংচুয়ারিতে, যেখানে একটা 1 বছর বয়সী পিকেন ডাক একেবারে লেটেস্ট 3D টেকনোলজির স্বাদ পেয়েছে। ও হচ্ছে বাটারকাপ। ওর জন্মের সময় থেকেই ওর বাঁ পাটা একেবারে উল্টো ছিল। ওর কাছে ঠিকমতো বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না, কারণ সাঁতারের জন্য ওদের দুটো ওয়েবড ফিটই দরকার। যেসব প্রাণীরা তাদের সময় কাটানোর জন্য হাঁটে বা সাঁতার কেটে বেড়ায়, তাদের দুটো পাই একেবারে নর্মাল হওয়া দরকার। হাঁটলে ওর বাঁ পা থেকে রক্ত বেরোতো, তাই ভেটরা সেটা অ্যাম্পুটেট করে। একটা পা থাকায় বাটারকাপ ঠিক করে হাঁটতে পারত না, কিন্তু সেই সব কিছুই বদলে যায় যখন স্যাংচুয়ারি ওনার মাইক গ্যারি অন্যরকম একটা বুদ্ধি বের করেন। তিনি তৈরি করেন একটা প্রস্থেটিক ফুট, কিন্তু হাঁসের জন্য প্রস্থেটিক ফুট কি করে বানানো যায় সেটার জন্য একটা সাই-ফাই সলিউশন আছে। গ্যারি 3D প্রিন্টিং দিয়ে একটা মোল্ড বানান, তারপর উনি মোল্ডটা ইউজ করে প্রস্থেসিস বানান। কিন্তু একটা সমস্যা ছিল, বাটারকাপ কি এটা পড়তে আদৌ রাজি হবে? যদি ঠিকঠাক ফিট হয়, কমফোর্টেবল হয়, তাহলে ও এটা ইজিলি অ্যাকসেপ্ট করবে। কিরে, কেমন লাগছে? এটা কিন্তু এখন থেকে পরে থাকতে হবে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর। আর এটা লাগানোর পর আচ্ছা, এবার তোমার ছেড়ে দেখি তো তুমি কি করো। রেডি? বাটারকাপ একটু হেজিটেট করে। বাটারকাপ এদিকে এদিকে এসো এসো, এসো এসো এসো। আরে বাহ, কি সুন্দর হাঁটছে। এসো 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 এসো। কিন্তু তারপর ও দৌড়তে শুরু করে। এবার তো দৌড়চ্ছে, দারুণ দারুণ। দেখো দেখো, ওকে দেখো।
রেস্কিউ মিশন অ্যাকমপ্লিশড। এটা তোমার ভালো লেগেছে? এখন ওর এই ওয়েবড ওয়ান্ডার ফুট দিয়ে এই লাকি হাঁসটা অন্য সব নর্মাল হাঁসের মতোই সাঁতার কাটতে পারে। সত্যি অবিশ্বাস্য ব্যাপার। তুমি তো ফাটিয়ে দিয়েছো। আরায়াল ডো কাবো ব্রাজিলের সাউথ আটলান্টিক কোস্টের পপুলার একটা বিচে সব সানবেদাররা একটু ভালো সময় কাটানোর জন্য বসেছিলেন। আর তখনই দেখেন একদল ডলফিন বিচের দিকে আসছে, ঠিক তাদের দিকেই। ডলফিনরা ন্যাভিগেশনের জন্য একোলোকেশন বা ইন্টারনাল সোনারের ওপর ভরসা করে। অগভীর জলে আসলে ওদের কাছে সেটা একটু ডিসওরিয়েন্টিং হতে পারে, আর তাতে বিপদও হয়। ডলফিনরা ভীষণ সোশ্যাল অ্যানিমাল, আর ওদের একটা দলে বেশিরভাগ সময় একজন লিডার থাকে। তাই ওদের লিডার কোনো রকম ভুল করে ওদের অগভীর জলে নিয়ে যেতে থাকলে পুরো গ্রুপটাই ওকে ফলো করে সেই একই বিপদের দিকে চলে যায়, আর সবাই একটা জায়গায় আটকে পড়ে। আর সেই রকমই একটা ঘটনা এখানে হতে চলেছে। পথ হারিয়ে ফেলে ডলফিনগুলো বিচের দিকে আসতে থাকে, আর স্টান্ড বিচ গোয়াররা দেখতে থাকেন কিভাবে ডলফিনগুলো বিচের ওপরে এসে জড়ো হয়েছে। সত্যি অবিশ্বাস্য একটা দৃশ্য। কিছুক্ষণ বাদে জল সরে যেতে থাকে, আর তাতেই 30টা ডলফিন ওখানেই আটকে পড়ে। আর সেটাই একমাত্র বাজে ব্যাপার নয়, সমুদ্রে চলাফেরা করার জন্য ওরা ওদের ফ্লিপারগুলো আর লেজ ইউজ করে, কিন্তু সেগুলো মাটিতে কোনো কাজেই আসে না। তাই ওরা এই বিচে এসে একেবারে আটকে পড়ে। বিচে চলে আসা ডলফিনদের জন্য একটা বড় বিপদ হচ্ছে ওভারহিটিং। ওরা সবসময় কোল্ড ওয়াটার এনভায়রনমেন্টে থাকতেই অভ্যস্ত, তাই সমুদ্র থেকে বেরিয়ে বিচে ওরা এসে পড়লে ওরা খুব তাড়াতাড়ি গরমে অসুস্থ হয়ে পড়বে। ওখানে উপস্থিত সবাই বুঝতে পারে যা করার এক্ষুনি করতে হবে। ওরা তাই ডলফিনগুলোকে বাঁচানোর জন্য ওদের লেজ ধরে টেনে নিয়ে যেতে থাকেন। এটা কিন্তু কোনো সোজা কাজ নয়, বিশেষ করে যখন ডলফিনগুলোর ওজন 90 কেজিরও বেশি। এই ধরনের কোনো রেস্কিউ অপারেশন খুবই চ্যালেঞ্জিং হতে পারে। মেরিন ম্যামলদের শক্তপোক্ত দেখতে হলেও ওরা কিন্তু আসলে বেশ নরম সরম হয়। ভুলভাবে ওদের লেজ ধরে টানাটানি করলে ডলফিনদের ভার্টিব্রেট ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু এই হিরোইক রেস্কিউয়ারদের কাছে অন্য কোনো উপায় নেই। কয়েকবার ওরা চেষ্টা করেন, আর ডলফিনগুলো কনফিউজড আর ভয় পেয়েছিল। শেষ পর্যন্ত প্রত্যেকটা ডলফিনকেই এক এক করে সমুদ্রে ছেড়ে আসা সম্ভব হয়। আর ডলফিনরা কি করছে এখন? মনে হয় ওরা এখন ভোট করছে নতুন লিডার বাছার জন্য। যখন কোনো প্রাণী আটকে পড়ে তখন তারা বুঝতে পারে যে এখান থেকে বেরোনোর উপায় নেই। কিন্তু একটা সি অটার যখন 6 টনের একটা বিরাট প্রেডেটরের সামনে পড়ে যায়, সেই হামলার হাত থেকে বাঁচার জন্য সে অচেনা লোকেদের সাহায্য নিতেও পিছপা হয় না। টুটকা বে, আলাস্কা। জনশূন্য এই অসাধারণ জায়গাটা অ্যাডভেঞ্চার সিকারদের জন্য খুবই পছন্দের জায়গা। এখানে যেমন পাহাড় আছে তেমন টলটলে জলও আছে, আর তাতে সি লায়ন, পরপয়েস থেকে শুরু করে সবই আছে। সঙ্গে আছে বিরাট সাইজের একদল অ্যালফা প্রেডেটর, দ্য কিলার ওয়েল। কিলার ওয়েল বা অর্কাদের আমরা খুব পাওয়ারফুল প্রেডেটর হিসেবে চিনি, আর ওরা দল বেঁধে শিকার করে। আর সেটা শুধু জলেই নয়, ওরা শিকারের জন্য কখনো কখনো বিচে চলে আসে, আর সেখান থেকে সিল বা কোনো হরিণ ধরে নিয়ে চলে যায়। ইনফ্যাক্ট একটা অর্কার পেটে তো একবার একটা গোটা পিগ খুঁজে পাওয়া গেছিল। একটা মেঘলা দিনে আলাস্কার বাসিন্দা ডাস্টি হারপোল সমুদ্র থেকে ওর বোটে করে বাড়ি ফিরছিলেন, আর তখনই দেখেন যে কিলার ওয়েলের একটা দল ওদের দিকে আসছে। আমরা দিনটা ভালোই এনজয় করছিলাম, আর ভাবতেই পারিনি যে শেষ পর্যন্ত এতগুলো তিমির পাল্লায় পড়ব। ওরা সোজা আমাদের দিকে এসে বোটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ও দেখো একবার, আমি ওর দাঁতগুলো পর্যন্ত দেখতে পেলাম। আসলে এই শিকারীর দল এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিল না। এই ওয়েলগুলো যখন বোটে নিচে চলে আসে তখন ডাস্টি তাদের মাঝখানে কিছু একটা দেখতে পায়।
ওটা একটা সি অটার আর ও ওয়েলগুলোর থেকে বাঁচার চেষ্টা করছে। সি অটাররা এই অর্কাদের একটা শিকারের তালিকার মধ্যে পড়ে, আর কয়েকটা মেরিন ম্যামেল অর্কাদের থেকে বাঁচার জন্য জল থেকে বাইরে চলে আসে বা লুকিয়ে পড়ার মতো কিছু করে। তাই এই সি অটারটাকে যদি বাঁচতে হয় তাহলে ওকে কোনোভাবে জল থেকে বেরিয়ে আসতে হবে। ও ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু কোনো উপায়ই পাচ্ছে না। হ্যাঁ, দেখো এবার বোটে না উঠে আসে। হতেও পারে সেটা। শেষ পর্যন্ত ও বোটের দিকে এগিয়ে আসে। আয় বাবু, এদিকে উঠে আয় আয়। এত বিপদের মধ্যেও সি অটারটা কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। অর্কারা সবসময় দল বেঁধে শিকার করে, আর ওরা বিশেষ করে সিঙ্গেল প্রে অ্যাটাক করতে ওস্তাদ। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েল শুধুমাত্র সি অটারটাকে ধরার জন্যই ফোকাসড হয়ে রয়েছে। আর এক্ষেত্রে বলা যায় যে সি অটারটার বাঁচার সুযোগ খুবই কম। আর ঠিক যখন মনে হচ্ছিল ও সময় শেষ হয়ে গেছে, ঠিক তখনই ও বোটে উঠে পড়ে। আর 1 সেকেন্ড দেরি করলেই তার কপালে বেশ দুঃখ ছিল। থ্যাঙ্কফুলি ও কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়, আর তারপর ও শিকারীদের 2-4 কথা শুনিয়ে দিতেও ছাড়ে না। আমার কোনো সন্দেহই নেই যে আজকে আমরা একটা অটারের জীবন বাঁচিয়েছি। দারুণ একটা ব্যাপার দেখলাম আজ, আর ভালো ব্যাপার যে আমি এর অংশ ছিলাম। মনে হয় না ওই অটারটা আর কোনোদিনও তিমিদের সামনে যাওয়ার কথা ভাববে। ফ্ল্যাগস্টাফ, অ্যারিজোনা। কোকোনিনো ন্যাশনাল ফরেস্টে ঘেরা এই ছবির মতো সুন্দর দেখতে শহরটাতেই ভেনম প্রুফ কিছু ক্ষুদে প্রাণীর বসবাস আছে। নর্থ আমেরিকার অনেকটা জায়গা জুড়ে স্কাঙ্করা ছড়িয়ে আছে, আর তার কারণ হলো ওদের খাওয়া নিয়ে কোনো বাছবিচার নেই। যতক্ষণ পর্যন্ত কোনো পোকামাকড় থাকবে আর থাকার একটু জায়গা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত স্কাঙ্করা বেশ সুখেই থাকবে বলা যায়। হেমন্তকালের একটা সুন্দর দিনে পুলিশ অফিসার জেরি রেন্টালা শিফট শেষ করার সময় একটা ডিস্ট্রেস কল পান। তবে এই ক্ষেত্রে ভিকটিম কিন্তু একেবারেই আনইউজুয়াল একজন। খাবারের খোঁজ করতে গিয়ে একটা স্কাঙ্ক একটা ইয়োগার্ট কন্টেনারের মধ্যে ওর মাথাটা ঢুকিয়ে ফেলে, আর সেটা আটকে গেছে। ও কি খুব এখন ছটফট করছে? আমি স্কাঙ্কটাকে দেখে বেশ ভালোই বুঝতে পারছিলাম যে ও বেশ বিপদের মধ্যে পড়েছে। ও মাথাটা ঠুকে মাথায় আটকে থাকা কন্টেনারটা বের করার চেষ্টা করছিল। কোনো হেল্প না পেলে ওর পক্ষে এই অবস্থা থেকে বেরোনো সম্ভব নয়। ও খেতে পারবে না, হয়তো ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। কর্পোরাল রেন্টালা তাড়াতাড়ি কিছু না করলে স্কাঙ্কটাকে বাঁচানো সম্ভব হবে না। ওয়াইল্ড স্কাঙ্ককে হ্যান্ডেল করাটা কিন্তু বেশ রিস্কি কাজ। বিপদে পড়া কোনো স্কাঙ্কের সামনে যাওয়াটা বেশ ডেঞ্জারাস। ও যে শুধু স্প্রে করবে তাই নয়, এরা রেবিজের মতো ভয়ঙ্কর অসুখের ক্যারিয়ারও। তুমি একটা কাজ করো, ওকে লক্ষ্য রাখার চেষ্টা করো যেন এদিক ওদিক না চলে যায়। ওর মাথা থেকে কন্টেনারটা বের করার অনেক চেষ্টা করলাম, অনেক রকম ভাবে, কিন্তু যতবারই একটু একটু করে ওর সামনে গিয়ে পৌঁছচ্ছিলাম তখনই ও ওর লেজটা তুলে দিচ্ছিল। আমি বুঝতে পারছি না। কর্পোরাল রেন্টালা বুঝতে পারেন যে এটা ওর পক্ষে একা করা সম্ভব নয়, তাই উনি ব্যাকআপ চেয়ে পাঠান। তবে হাতে সময় খুবই কম। আমরা জানতাম না যে ওই কন্টেনারটা কতক্ষণ ধরে ওর মাথায় আটকে ছিল, তাই আমাদের চেষ্টা ছিল যে কোনোভাবেই যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফ্রি করা। বলছিলাম একটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করলে কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, ভালোই হয়। হ্যাঁ, আস্তে আস্তে যাও, সাইড দিয়ে গিয়ে উপর থেকে হালকা করে চাপা দাও। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক পজিশনে আছো, দেখো যেন না পালিয়ে যায়। নিজেদের বাঁচানোর জন্য অফিসাররা একটা ব্ল্যাঙ্কেটকে শিল্ড বানায়। আমি আমার জীবনে কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়িনি। ওরা জানতেন কাজটা কিন্তু চটপট করতে হবে। ওরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে স্কাঙ্কটার সামনে এগিয়ে যান। কেউ জানতো না একবার ব্ল্যাঙ্কেটটা চাপা দেওয়ার পর এই স্কাঙ্কটা ঠিক কি করবে। এখন কি হয় সেটাই হলো দেখার। একটু দেখে হাত দেবে। লাকিলি এই প্রাণীটা বুঝতে পারে যে এই ক্ষেত্রে ওর কোনো রকম বিপদ নেই, তাই সে খুব একটা ছটপট না করে একেবারে শান্ত হয়ে থাকে। আমরা কোনো মতে ওকে চেপে ধরতে পেরেছিলাম, আর আমরা কন্টেনারটা ধরার পর ও নিজে থেকেই ওটার থেকে ওর মাথাটা বের করে নিতে পারে। শেষ পর্যন্ত স্কাঙ্কটা একেবারে সেফলি ওখান থেকে পালাতে পারে। গুড জব গাইস।
একটা সাবারবান রেস্কিউতে বিরাট একটা বিপদ ঘটে যখন একটা বেয়ার একটা শকিং ঘটনায় আটকে পড়ে। অ্যালবাকার্কি, নিউ মেক্সিকো, ওয়াইল্ড ওয়েস্টের একটা শহর যেখানে সবকিছুই হতে পারে। আর আজকে একটা প্যানিকড বেয়ার একটা পাওয়ার পোলে উঠে আটকে পড়েছে। বেয়ারগুলো আসলে কাছাকাছি স্যান্ডিয়া মাউন্টেন্সে থাকে, কিন্তু এই মা ভাল্লুকটা ওর বাচ্চাকে খোঁজার জন্য ডেসপারেট হয়ে এখানে চলে এসেছে। একদিন আগে শহরের মধ্যে ঢুকে পড়া ওর বাচ্চাটাকে সেফলি ধরে রাখা হয় এখানে। অফিসিয়ালরা মা ভাল্লুকটাকে 24 ঘন্টা ধরে খোঁজার চেষ্টা করেন, তারপরেই ও এখানে চলে আসে। বেশিরভাগ সময় বেয়াররা নিজেদেরকে থ্রেটেন মনে করলে বা বিপদে পড়লে ওরা খুব তাড়াতাড়ি কোনো গাছে উঠে পড়ে। ওদের আপার লিম্বগুলো বেশ শক্তিশালী আর ওদের নখগুলো বেশ শার্প আর শক্ত, তাই কোনো কিছু বেয়ে ওঠা ওদের পক্ষে খুব সহজ। একটা বেয়ারের সামনের পায়ের নখগুলো প্রায় 2 ইঞ্চি লম্বা হতে পারে, তাতে ওরা গাছে উঠে ঝুলে থাকতেও পারে। কিন্তু দুটো ট্র্যাঙ্কুলাইজার ডার্টের জন্য ওর ঘুম পাচ্ছে। ওকে নামানোর কোনো উপায় খুঁজে না পেয়ে অফিসিয়ালদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সিডেটেড বেয়ারটা 1 ঘন্টা ধরে ঝুলে থাকে, আর তারপর অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়। একটা বিশাল এক্সপ্লোশন হয়, আর 7200 ভোল্টের শক খেয়ে ও 34 ফিট নিচে পড়ে যায়। আসলে এই ঘুমন্ত বেয়ারটার একটা পা ট্রান্সফরমারে লেগে যায়, আর একটা লিথাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ওর শরীরের মধ্যে দিয়ে বয়ে যায়। কিন্তু তবুও ও বেঁচে যায়। ওর মোটা মাসল আর ফারের জন্য হয়তো শকটা ডিফিউজ হয়ে যায়, উঁচু থেকে পড়েও তার কিচ্ছু হয় না। অ্যালবাকার্কি জুতে নিয়ে যাওয়ার পর ভেটেরিনারিয়ানরা পরীক্ষা করে দেখেন যে বিশেষ কোনো ইনজুরি হয়নি ওর। ও একদম সুস্থ হয়ে যায়, আর মা ছেলেতে মিলে শীতকালটা এই জুতেই কাটিয়ে দেয়। তারপর অফিসিয়ালরা ওদের আবার জঙ্গলে ছেড়ে দেন, আর মনে হয় ওরা আর কখনো শহরে আসবে না। এই বিশাল বরফে ঢাকা ফ্রোজেন লেকটা যে কোনো আটকে পড়া প্রাণীর জন্যই খুবই ডেঞ্জারাস হতে পারে। এই বরফের ওপরেই একদল ডিয়ার আটকে পড়েছে। ওরা বেশ ক্লান্ত হয়ে গেছে, তবে ওদের রেস্কিউ করার মিশনটা একটা মেমোরেবল ইনসিডেন্ট হতে চলেছে। অ্যালবার্ট লি, মিনেসোটা। মিডওয়েস্টের এই জায়গাটায় বরফ জমাটা খুব সাধারণ একটা ব্যাপার, তবে এটা কোনো সাধারণ শীত নয়। মাত্র 2 দিন আগে পোলার ভোর্টেক্স উইন্ডের জন্য রেকর্ড ব্রেকিং ঠান্ডা পড়ে এখানে। অ্যালবার্ট লি লেক এর মধ্যেই পার্শিয়ালি জমে গেছে। এই স্লিপারি সার্ফেসটা এখানকার লোকাল ওয়াইল্ড লাইফের জন্য একটা ডেঞ্জারাস জায়গা, এমনকি মাইগ্রেটিং ডিয়ারদের জন্য। ডিয়ারদের পাগুলো দৌড়ানোর জন্য তৈরি, তার মানে ওদের পাগুলো খুব সরু সরু হয় আর ওদের খুরগুলো খুব ছোট ছোট হয়, যেগুলো মাটিতে জোরে দৌড়ানোর জন্য দারুণ। কিন্তু সমস্যাটা হলো যে বরফের ওপরে এর জন্যই ওরা পায়ে বেশি ট্র্যাকশন পায় না। ওরা সেই কারণে এই স্লিপারি সারফেসে ঠিক মতো দাঁড়াতে পারে না। একবার পড়ে গেলে ওদের পক্ষে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ে। একটা লোকাল নিউজ স্টেশন রিপোর্ট দেয় যে একটা ডিয়ার জমে যাওয়া অ্যালবার্ট লি লেকে আটকে পড়েছে। সেই শুনেই ডাগ আর জেমস কাজে লেগে যায়। ওদের সিক্রেট ওয়েপন একজোড়া হাভারক্রাফট। ডাগ আর জেমস লেকটায় খুঁজে একটা নয়, দুটো নয়, 3টে ডিয়ার খুঁজে পায়। এদিকে হাতে সময় খুবই কম। ক্লান্ত আর ক্ষুধার্ত এই ডিয়ারগুলো ওদের সমস্ত শক্তি খরচা করে ফেলেছে এই বরফের থেকে ছাড়া পাওয়ার জন্য। আর সব থেকে বাজে ব্যাপার হলো এই দুটো হাভারক্রাফট আর 2 জন মানুষের চাপে এই বরফ যে কোনো সময় ফেটে যেতে পারে, তাই ওদের চটপট কাজ করতে হবে। এই ধরনের কাজে প্রচুর রিস্ক আছে। যদি ডিয়ারগুলো কোনোভাবে বরফ ভেঙে জলে পড়ে যায় তাহলে ওরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাইপোথার্মিয়ায় মারা যাবে। সেরকম রেস্কিউয়ারদের মধ্যে যদি কেউ পড়ে যায় তাদেরও একই অবস্থা হবে। যদি বরফ কেটে ওরা পড়ে যায় তবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওরা ঠান্ডায় মারা যাবে। আমাদের কাছে দড়ি আছে, এটা যদি ওর পায়ে বাঁধি, তোমার কি মনে হয় ও শান্ত থাকবে? বরফটা যাতে ফেটে না যায় ওরা দুজন ঠিক করে এই ক্লান্ত ডিয়ারগুলোকে ওরা ওদের হাভারক্রাফটের ওপরে তুলবে না। একটু শান্ত হও।
ওদের প্ল্যান ডিয়ারগুলোকে দড়ি দিয়ে বেঁধে টেনে পারে নিয়ে আসা। কি হলো আবার? এ মা, ভেঙে গেছে আইসটা, তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু প্রথম ডিয়ারটাকে বাঁধা শেষ করার আগেই ওরা গুলি চালানোর মতো ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ শুনতে পান ওখানে। ওদের পায়ের তলার বরফ ক্র্যাক হয়ে গেছে। তাড়াতাড়ি এখান থেকে যেতেই হবে, সময় একেবারেই কম। চলো। যত দ্রুত সম্ভব কাজ করে এই বাবা আর ছেলের দল প্রত্যেকটা ডিয়ারকে টেনে লেকের পারে নিয়ে আসে, আর শেষ ডিয়ারটাও সেফলি পৌঁছে যায় ডাঙায়। তবে একটা কথা ঠিক যে এই ঘটনাটা এই দুজন মানুষ আর ওই 3টে ডিয়ার এই ঘটনাটাকে সারা জীবনই হয়তো ভুলতে পারবে না। আমাদের পরের গল্পটা অনেকটা ডেভিড আর গোলায়াতের মতো হতে চলেছে। তবে এখানে কোনো লড়াই নেই, বরং একটা অসাধারণ রেস্কিউয়ের গল্প আছে। ডাবলিন, আয়ারল্যান্ড। পপুলার ডাবলিন জু। এক্সোটিক, স্ক্যারি, কিউট, পৃথিবীর অনেক রকমের প্রাণীরই বাস এই জুটাতে। আর এখানকার সুপারস্টার জোরং, 12 বছর বয়সী একটা ওরাংওট্যাং। ও বিশাল বড় আর স্ট্রংও। কিন্তু জুতে আসা মানুষেরা তাদের সেলফোনে অদ্ভুত একটা ঘটনা রেকর্ড করেন, জোরংয়ের অচেনা একটা দিক। দেখো কিরকম মোটা। এই প্রাইমেটটা জলের মধ্যে ছোট্ট একটা পাখির ছানাকে লক্ষ্য করেছে। এটা একটা বেবি কুট। মনে হচ্ছে বাচ্চাটা ইনজার্ড হয়েছে, আরও ডুবে মারা যেতে পারে এখানে। জোরং এগিয়ে আসে। ও কি শুধুই কিউরিয়াস, নাকি খিদে পেয়েছে? ওরাংওট্যাংরা ইউজুয়ালি ফলমূল আর পাতা খেয়েই বাঁচে, কিন্তু এটাও শোনা গেছে যে কখনো কখনো প্রাইমেটরা ছোটখাটো প্রাণীদের শিকার করেও খায়। জুয়ের ভিজিটাররা নার্ভাস হয়ে দেখতে থাকেন ঘটনাটা। জোরং জলে যতটা কাছাকাছি সম্ভব পৌঁছে যায়, তারপর অবিশ্বাস্য একটা কাণ্ড করে, পাখিটাকে ধরার চেষ্টা করেও। প্রথমে ওকেও রিচটা বাড়াতে হবে। একটা পাতার সাহায্যে সেই কাজটা হয়ে যায়। ও কি করে টুল ইউজ করা শিখল? কারণ হাইলি ইন্টেলিজেন্ট ওরাংওট্যাংরা জঙ্গলে সবসময় এইভাবে টুল ইউজ করে। আমরা জানি যে গ্রেট এপরা, ক্যাপটিভিটি আর ওয়াইল্ড দু জায়গাতেই টুল ইউজ করে। আর আগে আমরা ভাবতাম যে এরকম কাজ শুধুমাত্র মানুষরাই করতে পারে। চিম্পার ওরাংওটাংরা মাঝে মধ্যে লম্বা কোনো লাঠি বা এক টুকরো ঘাস ইউজ করে মৌচাক থেকে মধু বের করে আনে বা পিঁপড়ের বাসা থেকে পিঁপড়ে বের করে আনে। তাই বোঝাই যাচ্ছে যে ওরাংওটাংরাও খুব ইন্টেলিজেন্ট হয়, কারণ ওরাও গ্রেট এপদের মধ্যে পড়ে। ওরা সহজেই কোনো কিছুকে টুল হিসেবে ইউজ করতেও পারে। দেখো পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। পাখিটার মাথায় এটা কি করছে? পাতাটা ইউজ করে জোরং পাখিটাকে পারে আনার চেষ্টা করছে, কিন্তু ভীত পাখিটা আবার জলের দিকেই সাঁতরে চলে যায়। জোরংও কি জলে নেমে পড়বে? কখনো না। ওরাংওট্যাংরা খুব ডেসপারেট না হলে সাঁতার কাটে না। দেখো দেখো, এদিকে দেখো। ট্যাকটিক চেঞ্জ করে জোরং পাতাটা দিয়ে পাখিটাকে কাছে টেনে আনে। সবাই এক পলকে তাকিয়ে থাকে ওর দিকে, আর সেই সময় জোরং অবিশ্বাস্য কিছু করল। ও পাখিটাকে ধরে জল থেকে বের করে আনলো। প্রায় 90 কেজি ওজনের এই শক্তিশালী ওরাংওট্যাংয়ের নরম দিকটা দেখতে পায় সবাই। ও পাখিটাকে নিচে রেখে আলতো করে টোকা দেয়। গ্রেট এপরা সত্যি বলতে মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। আর ওরাংওটাং এর ক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারি যে সেই শক্তিটা মানুষের থেকে 6-7 গুণ বেশি হতে পারে। তাই নিজের শক্তি ইউজ করে যে ও ওই পাখিটাকে মেরে না ফেলে ওর সঙ্গে জেন্টলি ব্যবহার করলো, এটাই আমাদেরকে অবাক করে দিয়েছে। শেষ পর্যন্ত একটা এপের এরকম একটা কম্প্যাশনের কথাই হয়তো সবাই চিরকাল মনে রাখবে। কারো জীবনে হয়তো এরকম একটাই সুযোগ আসে, যখন জলের তলার কোনো জীব তার কাছে এসে সাহায্য চায়। কোনা, হাওয়াই। এখানে নাইট ডাইভ করে সমুদ্রের এক অসাধারণ রূপ দেখা যায়।
ওদের 16 ফুটের পাখনায় ভর করে জায়ান্ট ম্যান্টারে ঘুরে ঘুরে প্ল্যাঙ্কটন খাচ্ছে। ডাইভার মার্টিনা উইং এই স্বপ্নের মতো সিন রেকর্ড করতে থাকেন। আর ঠিক সেই সময় সেখানে চলে আসে একটা বটল নোজ ডলফিন। এটা একটা অবাক করা দৃশ্য। এই ডলফিনরা বিশাল সাইজের এক একটা প্রেডেটর, আর ওরা লম্বায় 13 ফুট আর ওজনে প্রায় 500 কেজির কাছাকাছি হতে পারে। যদি এই ডলফিন কিছু করে বসে তাহলে বলা যায় না যে এই ডাইভারদের কতটা বিপদ হতে পারে। ওর বিহেভিয়ারে ডাইভাররা অবাক হন। টিপিক্যালি ডলফিনরা খুব সোশ্যাল, আর একটা গ্রুপেই থাকে ওরা। এই ডলফিনটা একা আছে, আর ওকে দেখে একটু অদ্ভুত লাগছিল, কারণ ও খুব ধীরে ধীরে সাঁতার কাটছিল, যেটা ওরা ইউজুয়ালি করে না। দেখেই বোঝা যাচ্ছিল যে এই ডলফিনটা বিপদের মধ্যে রয়েছে। ও ভালো করে সাঁতার কাটতে পারছে না, সেটা দেখে আরো ভালো করে বোঝা যাচ্ছিল ওর কিছু হয়েছে। ডলফিনটা সাঁতার কেটে সোজা ডাইভার কেলার রসের কাছে চলে আসে। তারপর থেমে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড করে, ও উল্টে যায়। কেলার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে কি ব্যাপার হয়েছে। একটা ফিশিং হুক ওর পেক্টোরাল ফিনে আটকে আছে, আর ফিশিং লাইনটা তার চারপাশে জড়িয়ে আছে। ওর সাহায্যের দরকার। সিচুয়েশনটা বেশ ক্রিটিক্যাল। ডলফিনরা ফাস্ট মুভিং শিকার যেমন টুনা খেয়ে বেঁচে থাকে, তাই জোরে সাঁতার কাটতে না পারলে ও না খেয়ে মারা যাবে। ওয়াইল্ড ডলফিনদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ট্রেনিং না থাকায় কেলার ওর কাছে যেতে বা ওকে ধরতে ভয় পান। প্রত্যেক বছর হাজার হাজার ডলফিন মাছ ধরার জালে জড়িয়ে যায়, আর এই সিচুয়েশনটা ওদের জন্য বেশ ডেঞ্জারাস, কারণ ওরা এয়ার ব্রিদার। 7 মিনিট বাদে বাদেই ওদের জলের উপরে উঠতে হয় যাতে ওরা নিঃশ্বাস নিতে পারে। বেশিরভাগ সময়ই কোনো ডলফিন কোনো মাছ ধরার জালে আটকে পড়লে জলেই মারা যায়, কারণ ওরা জালে জড়ানো অবস্থায় জলের উপরে উঠতে পারে না। আবার এই ডলফিনটার মতো ফিশিং লাইনে জড়িয়ে যাওয়ার ঘটনাও আগে দেখা গেছে বেশ কয়েকবার। এক্ষেত্রে ওরা নিঃশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠতে পারে ঠিকই, কিন্তু সাঁতার কাটার ক্ষমতাটা বেশ কমে যায়। কয়েক মিনিট পার হয়, আর এই ডলফিনটা আবার কেলারের কাছে যায়, আর উল্টো হয়ে ফিশিং হুকটা দেখানোর চেষ্টা করে। এবার আর কোনোভাবেই ওকে ইগনোর করা যায় না। হেল্প করার জন্য কেলার এগিয়ে যান আর হুকটা খুলে দেন, কিন্তু সবথেকে কঠিন কাজ হলো ওর গা থেকে ফিশিং লাইনটাকে খুলে ফেলা। কেলার সেটাকে কেটে ফেলার চেষ্টা করেন ও ডাইভ টুল ইউজ করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। হাতে সময় কিন্তু খুবই কম। ডলফিনদের কয়েক মিনিট বাদে বাদেই নিঃশ্বাস নিতে হয়, আর এই ডলফিনটা অপারেশন আরো কঠিন করে তুলছে। ও সাঁতরে চলে যাওয়ার চেষ্টা করে। কেলারও ওর সঙ্গে সঙ্গে সাঁতার কাটতে থাকে, আর এর মধ্যেই লাইনটাও কাটতে থাকে, আর এতেই কাজ হয়ে যায়। বেশিরভাগ লাইন কেটে ও ডলফিনটাকে ফ্রি করে দেয়। কিন্তু এই ডলফিনটা এত বড় একটা রিস্ক কেন নিল? কেন হেল্প চাইল? ডলফিনরা খুব ইন্টেলিজেন্ট হয়, কোনো কিছু শিখে মনে রাখার ক্ষমতা ওদের দারুণ। আর হতেই পারে যে এই ডলফিনটার জীবনে মানুষদের নিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যাতে করে ওর মধ্যে এই বিশ্বাস এসেছে যে মানুষরা ওকে হেল্প করতে পারে। ও আবার সাঁতার কাটতে বা শিকার করে খেতে পারবে। এই ডলফিনটা আরো অনেক দিন বাঁচবে, আর এই দিনটাকে মনে রাখবে যেদিন একজন মানুষ নিজের জীবন বাজি রেখে ওর জীবন বাঁচিয়েছিল।